আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ওয়াহিদ ফারুকী। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জবান সম্পাদক এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব রেজাউল করিম রনি। রনি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। রনি ভাই, এর আগের পর্বে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছিলাম। তো এবার আপনার কাছে আসলে আরও সাম্প্রতিক কিছু বিষয় সেটা নিয়ে আলোচনা করতে চাই। প্রথমেই আলোচনা করতে চাই যে ডক্টর আসিফ নজরুল উনি একটা উপমা দিয়েছিলেন যে 5ই আগস্টে শেখ হাসিনার যে বর্বরতা, সেটা 71-এর বর্বরতাকে হার মানিয়েছে। আসলে এ ধরনের একটা রেটরিক বা এই ধরনের উপমা দিয়ে অনেকগুলো কথা এর আগেও অনেকেই বলেছিলেন, কিন্তু এবার এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক হচ্ছে, তুমুল হাহাকার হচ্ছে। তো এই বিষয়টা এরকম কিভাবে দেখছেন আপনি? আসলে এটার কারণ দেখেন, মানে পুরা মানে এটা একটা খুবই দুঃখজনক যে ধরেন এই ধরনের উপমা কেন দিতে হবে আপনার? উপমা বা এই ধরনের তুলনার মধ্যে দিয়ে কি হয় জানেন? তুলনার মধ্যে দিয়ে ইনজাস্টিস হয়। 71-এর বর্বরতার পরিপ্রেক্ষিত স্কেল এটা এতটাই আলাদা এবং এতদিন পরে এখানে এসে এটা এতটাই আলাদা যে আপনি দুইটার সাপেক্ষে বিচার করার তো দরকার নেই। এবং 71-কে কথায় কথায় টেনে আনা, এটা তো খুব অস্বাস্থ্যকর প্রতিযোগিতা। মানে এই জন্য বলে যে পলিটিক্যাল ইউজ অফ দ্য পাস্ট, হ্যাঁ, মানে অতীতের রাজনৈতিক ব্যবহার, এটা তো করার দরকার নেই আপনার। এবং আপনার হ্যাঁ, তুলনামূলক আলোচনা আপনি একাডেমিক গবেষণা কাজকর্মে এটা হবে, করতে পারবেন আপনি, কিন্তু একটা দায়িত্বের জায়গা থেকে এই ধরনের আলোচনা করার তো কোনো দরকার নেই আপনার। এবং হাসিনার ক্ষেত্রে ইতিপূর্বে কিন্তু এরকম আওয়ামী লীগ নেতাদেরও আমরা অসংখ্য কথা শুনেছি, ইভেন হাসিনারও এরকম কথা আমরা তো শুনেছি, কথায় কথায় পাকিস্তানের উদাহরণ দিতে হয়। পাকিস্তানের তো এই একই কালচার আপনি কেন চর্চা করবেন? এগুলো তো ওই যে আপনি তো খুব ভালোভাবে তাহলে বললেন যেটা তো আওয়ামী কালচার। আমাদের তো পলিটিক্সটা আপনি তো শুধুমাত্র ক্ষমতা কাঠামো এগুলোতে চেঞ্জ না, পলিটিক্যাল কালচারও তো চেঞ্জ করতে হবে। তো যেগুলো আওয়ামী লীগ যেভাবে কথা বলছে, যেভাবে প্রতিতুলনা উদাহরণ দিচ্ছে, সে একই জিনিস তো করার দরকার নেই। আর হাসিনা একটা সাইকোপ্যাথ, তার ভয়াবহতা, তার নিষ্ঠুরতা, এগুলো মানে অন্য অনেক দিক থেকেই যে কোনো ঐতিহাসিক বর্বরতা থেকে ছাড়িয়ে যাবে, এটা স্বাভাবিক, এতে অবাক হওয়ার কিছু নেই, নাথিং নিউ। তো আর একটা বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে ছাত্র নেতাদের অনেকেই আসলে অনেকের অভিযোগ এটাও যে জুলাই বিপ্লবকে বিক্রি করে দ্রুত টাকার পাহাড় বনে গেছেন অনেকেই। এবং আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে গুলশান থেকে যে চাঁদাবাজির অভিযোগে কয়েকজন গ্রেপ্তার হয়েছেন, এবং এটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে সর্বমহলে। এটা দেখেন, এটা এখানে চাঁদাবাজি ব্যাপারটা দেখেন, এটা বিএনপি, এনসিপি, জামাত এগুলো দলের ব্যাপার না। এই যেমন আজকে নিউজ দেখলাম জামাতের আপনার নাটোরে 10টা দোকান বন্ধ করে দিচ্ছে, চাঁদা দেয়নি দেখে। তো জামাত তো সবচেয়ে বেশি চাঁদার বিরুদ্ধে এখানে আপনার বড় বড় আন্দোলন করছে অভ্যুত্থানের পরে কয়েকদিন আগেই। তো তার নেতার বিরুদ্ধে অভিযোগ আসতেছে, চাঁদা দেয়নি দেখে 10 দোকানে তালা মেরে দিচ্ছে। তো আপনার এনসিপি আছে, বিএনপি আছে, প্রচুর বহিষ্কার করতেছে আছে। ফলে তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এটা কাঠামোগত সমস্যা। আপনি এরকম বাজার রেখে দিবেন, এরকম ফুটপাত রেখে দিবেন, এরকম ময়লার ব্যবস্থাপনা রেখে দিবেন, এরকম জুট রেখে দিবেন, এরকম সিটি কর্পোরেশন রেখে দিবেন, চাঁদাবাজি হবে না? তো এখন কি আওয়ামী লীগের লোক চাঁদাবাজি করবে? এরাই তো চাঁদাবাজি করবে। তার মানে আপনি যদি মিন করেন রিয়েলি যে চাঁদাবাজ মুক্ত একটা দেশ করবেন, তাহলে তো আপনি এই যে সংস্কার যেগুলি বললাম, আপনি এই ইঞ্জিনিয়ারিং গুলো যান, বাস স্ট্যান্ডের এই ব্যবস্থা আপনি রেখে দিবেন কেন? এগুলো সুন্দর করে এটা প্রাইভেট কোম্পানিকে বা একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া যায় না, যে যারা আপনার বাস স্টেশনগুলো মেনটেন করবে এবং একটা সিকিউর জায়গায়, সুন্দর জায়গায় হবে। কিন্তু আপনি এটা এমনভাবে রেখে দিচ্ছেন যেটা দলীয় লোক হোক বা দলের নামে হোক, মহল্লার ক্যাডার ভিত্তিক একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এটা চাঁদাবাজির জোন আপনি রেখে দিবেন। রেখে দিয়ে এইবার যখন যে দল আসবে তারা চাঁদাবাজি করবে, আপনি বলবেন আহ তারা কত খারাপ। এখন আপনি দেখাচ্ছেন আচ্ছা বিএনপি কত বড় চাঁদাবাজ, নাকি এনসিপি বেশি চাঁদাবাজ, নাকি জামাত বেশি আপনার সুশীল বেশে লুটেরা। এই যে প্রতিযোগিতা, চরিত্র হননের প্রতিযোগিতা, এটা রাজনীতিতে কার উপকার করতেছে? চাঁদাবাজি সমস্যাটা এটা আমাদের কাঠামোগত সমস্যা। কিন্তু এই সমস্যার লেন্স দিয়ে আপনি যখন বিএনপিকে, জামাতকে, এনসিপিকে টার্গেট করছেন, টার্গেট করে একজন আরেকজনের বিরুদ্ধে লাগাই দিচ্ছেন, তাহলে আপনারা কার রাজনীতি করতেছেন? এই প্রশ্ন আমি রেখে গেলাম, আশা করি উত্তর পরিষ্কার হবে জনগণের কাছে। তো আমরা পরবর্তী প্রসঙ্গে আসি। এটা হচ্ছে যে
আমরা একটা জিনিস দেখলাম যে আসলে তথ্য উপদেষ্টা ব্যাপারে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিন একটা অভিযোগ করেছিলেন যে মাহফুজ আলম তার ভাইয়ের অ্যাকাউন্টে 6 কোটি টাকা পাওয়া গেছে, এবং মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে এটার ব্যাখ্যাও দিয়েছেন এবং এটার বিরোধিতাও করেছেন। কিন্তু বনি আমিন চ্যালেঞ্জ দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে তার নামে যদি মামলা করা না হয় তাহলে বোঝা যাবে যে এটা মাহফুজ আলম অভিযুক্ত এবং তার পদত্যাগ করা উচিত। যদি জিনিসটা সোশ্যাল মিডিয়া, এই ফেসবুক গভর্নেন্সে আমি বিশ্বাস করি না। জি, এবং কন্টেন্ট ক্রিয়েটর বা সোশ্যাল মিডিয়ার এই ফ্যানাটিক্স গুলো, এগুলো 2 পয়সার গুরুত্ব নেই রাজনীতিতে। দেখেন এনসিপি, জামাত, বিএনপি, এখানে অনেকেই আছে হলো তার সংগঠন করে, হ্যাঁ, যার যার সংগঠনের জায়গা থেকে কাজ করে। খুব কম লোক বাংলাদেশে আছে যারা রাজনীতির ডেভেলপমেন্টের জন্য কাজ করে, মানে রাজনীতির কোয়ালিটিভ ডেভেলপমেন্টের জন্য কাজ করে। মাহফুজের সাথে আমার খুব বেশি পরিচয় নেই, খুব বেশি কথাবার্তা হয় নাই, কিন্তু আমার যতটুকুই মানে আছে পুরা এগুলো তো সবগুলোই মানে এদের কাছে আশেপাশের লোকগুলো তো আমাদেরই ভাই ব্রাদার, কিন্তু এখন তো অনেক কম কথাবার্তা হয়, কিন্তু আমি যতটুকু মানে চিনি, তো আমার কাছে মনে হয়েছে রাজনীতির কোয়ালিটি ডেভেলপ করার মতো রাজনীতির, আমি দলের কথা বলছি না, খোদ রাজনীতির ডেভেলপ যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার, যে ধরনের ক্যারেক্টার আমাদের এখানে বেশি বেশি থাকা দরকার, মাহফুজ তাদের মধ্যে একজন, অন্যতম একজন। তার রাজনৈতিক প্রজ্ঞা, আন্ডারস্ট্যান্ডিং সবকিছু সবাই একমত হবে সেটার কথা আমি বলছি না, সবাইকে সে সবসময় খুশি করতে পারবে সেটাও আমি বলছি না, বা তার বিরোধিতা করা যাবে না, তার ভুল হয় না সেটাও না। কিন্তু কথা হলো যে গোটা রাজনীতির কোয়ালিটি উন্নতি করার জন্য যেই ধরনের চর্চা, যে ধরনের প্রজ্ঞা, যে ধরনের অভিনিবেশ থাকা দরকার, সেখানে মাহফুজের মতো ছেলের এই দেশে সম্পদ। এখন আপনি তাদের চরিত্র হননের জন্য সোশ্যাল মিডিয়ার এই সমস্ত বাকোয়াজি হাজির করে তো কোনো লাভ নেই। আর চাঁদাবাজের কথা যে আমি বললাম, এটা আমাদের এখানকার এটা ব্যক্তিকেন্দ্রিক সমস্যা না, এটা সামাজিক কাঠামোর, এটা কাঠামোগত সমস্যা। এবং ডেফিনেটলি আপনি দেখেন, আর মাহফুজ দুর্নীতি করবে কি, ও তো যাতে কোনো দুর্নাম না হয় এই ডরে কিছুই করে না। মিডিয়ার কিছু হয়েছে, ফেস্টিভালের সমস্ত কাঠামো রয়ে গেছে, ও তো কিছুই করে না যাতে, মানে রুটিন ওয়ার্কের বাইরে কিছুই করে না যাতে দুর্নাম না হয়। চুন থেকে পান খসলেই প্রোপাগান্ডা শুরু হবে, ক্যাম্পেনিং শুরু হবে। এই জন্য তো এক ধরনের আপনার কি বলবো যে একটা হতাশাও আছে যে অভ্যুত্থানের কোর ফেসদের একজন, এবং আপনার যার কাছ থেকে, যার আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারে অনেকের, আমি যেরকম বললাম, অনেকের এরকম আগ্রহ আছে এবং অনেকের আপনার একটা উচ্চ ধারণা আছে, তো তারপরে ওই অনুযায়ী ফল তো পাওয়া যাচ্ছে না। সেটা একমাত্র কারণ হলো এই দুর্নামের ভয়, যে কিছু না করলে তো, যে কিছু করে না বোবার শত্রু নাই টাইপের অবস্থা। কিন্তু এটা ঠিক না। আমার মনে হয় যে যারা, দেখেন সত্য ব্যাপারটা হলো সেলফ আপনার প্রুভেন। আপনি যদি 1000 ব্যাপার মানে মুখ দিয়েও বা মাইক দিয়েও আমার বিরুদ্ধে ক্যাম্পেনিং করেন, কিচ্ছু আসে যায় না। ইফ দেয়ার ইজ ট্রুথ, এটা নিজেই প্রিভেল করবে, এটা নিজেই নিজের ক্লেম করতে পারে। সত্য ক্লেম করে আমি সারাদিন বলবো ভাই আমি তো এরকম না, আমি খুব ভালো পুত পবিত্র, আমি একবার দুবার বলতে পারি যে এগুলো বাদ দেন, এগুলো তো ক্ষতি হচ্ছে, কিন্তু এটার জন্য হাউকাম আবু জাস্ট সিম্পলি বলছে যে এরকম। তো ফলে আপনি যদি ট্রুথফুল হন, এটা সেলফ প্রুভেন হবে, এটার জন্য আপনার খুব বেশি শুধু এই ঘটনা আমি আরো যদি যোগ করি, কয়েকটা ঘটনা এরকম টানা পাশাপাশি চলছে। আমরা জানি যে উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া সজীব এবং তার বাবার ব্যাপারে, এবং ইশরাক হোসেনের, উনি বলেছেন তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যে ইশরাক হোসেন তার যে ব্যবসা প্রতিষ্ঠান চ্যানেল বাংলা ভিশনকে দিয়ে তার নামে এসব নোংরামো করাচ্ছে। এই দিক থেকে আবার ইশরাক হোসেনও পাল্টা এটার জবাব দিয়েছেন। এটা কাদা ছোড়াছুড়ি চলছে অনেকদিন। আমি দেখি না এটা ইশরাক হোসেন কি জবাব দিচ্ছে। ইশরাক হোসেন বলেছেন যে যদি আমার বাংলা ভিশন যদি মানে আমার টেলিভিশন হওয়ার কারণে এটা করে, তাহলে বাকি চ্যানেলগুলো সব আসিফ মাহমুদের পক্ষেই কাজ করছে। মানে এরকম একটা মানে কাদা ছোড়াছুড়ি একটা চলছে তার সাথে। আচ্ছা, প্রথম কথা হলো দেখেন, এখানে আপনার 5 তারিখের পরে 100% বিরোধিতার রাজনীতি করা উচিত না আমাদের, এটা আমি বারবার বলছি। এবং ইশরাক হোসেনের মেয়র শপথকে কেন্দ্র করে এখানে যে রাজনীতিটা করা হয়েছে, এটা খুবই নোংরা জঘন্য রাজনীতি করা হয়েছে। সে তো মেয়র হওয়ার জন্য লালায়িত ছিল না, কিন্তু আপনারা তাকে ট্র্যাপের মধ্যে আনলেন, এনে আদালত রায় দিল, গ্যাজেট করার জন্য বলা হইলো, কিন্তু আপনি তাকে শপথ নিতে দিলেন না, তাইরে নাইরে করে 45 দিন পার করে দিলেন। এই যে চালাকিটা, এটা তো করা দরকার ছিল না। আপনি সিম্পলি বলতে পারতেন আওয়ামী লীগের আমলে সব নির্বাচনী কারচুপি হয়েছে, তো আপনি সিম্পলি বলতে পারতেন যে ঠিক আছে, আপনি লিগেলি মেয়র হওয়ার কথা নির্বাচনে, এটা হয়েছে, কিন্তু 45 দিন আছে,
এর মধ্যে আপনাকে শপথ টপথ নিয়ে করে অল্প দিন দায়িত্ব, এটা আমরা করবো না, জাস্ট আমরা প্রতীকী অর্থে বিজয়টা ইয়া করলাম। কিন্তু তা না করে আপনার এই যে অস্বচ্ছতা দেখেন, ট্রান্সপারেন্সি ছাড়া। কিন্তু এই জায়গায় আমি জাস্ট আপনার সাথে একটু প্রশ্নের ব্যাপারে বলতে চাই যে এটা তো ইশরাক হোসেনও করতে পারতেন। ইশরাক হোসেনের বক্তব্য বলছি তো যে মেয়র ফেয়র কিছু না, আমি গণতান্ত্রিক অধিকারের জন্য ফাইট করছি। কিন্তু কথা হলো যখন আপনার ইগো ক্ল্যাশের দিকে নিয়ে গেলেন, আপনি তো জানেন 45 দিন কাটাই দেওয়ার জন্য এটাই এখন, আর সেও আন্দোলন করে আদায় করার চেষ্টা করলো। তো আপনি এই চালাকিটা দরকার হলো, আপনি স্পষ্ট আলাপ করতে পারতেন। আপনি বসছেন মুখোমুখি, আপনি বসেন নাই তো, আপনি পাওয়ার দেখাইলেন। আপনি পাওয়ার কার সাথে দেখান? ক্ষমতায় থেকে তো পাওয়ার দেখানোর কিছু নাই। ক্ষমতার এই জন্য ক্ষমতার ব্যাপারটা বুঝতে হবে যে ক্ষমতার মালিকানা যে চেয়ারে যে বসে সে না, সে দায়িত্বে বসে। ক্ষমতার মালিকানা অলওয়েজ পিপলের কাছে থাকে, এই জিনিসটা আমরা ভুলে যাই। ফলে একটা সমস্যা এসে আপনারা বসেন, বসে আলাপ করেন, তা না। আর আপনারা ধরেন যে এই এতগুলো অভিযোগ, হ্যাঁ, এই অভিযোগের ব্যাপারে তো ধরেন আপনি ফেসবুকে পোস্ট দিবেন, আপনি আমার বিরুদ্ধে দিবেন, আমি হ্যাঁ আবার আপনার বিরুদ্ধে দিব, এগুলো কোন ধরনের রাজনীতি? এতে কি আপনার ক্ল্যারিটি আসবে সোশ্যাল মিডিয়ার এই ঝগড়াঝাটিতে? এটা অবশ্যই তাহলে দেশে আইন আদালত রাষ্ট্র আছে কি করতে, আপনি পদে থাকেন বা না থাকেন, এটা সুন্দর তদন্তের ব্যবস্থা করা, আইনানুগ প্রক্রিয়া এগুলো নিষ্পত্তি করা দরকার। এগুলো আমি মনে করি যে দায়িত্বশীল পদে থেকে এইভাবে এই জিনিসগুলো ডিল করা উচিত না কারোই। রনি ভাই, আসলে আমি এই পার্টটাতে অনেকগুলো কন্ট্রোভার্সি নিয়েই কথা বলছি, মানে এই জন্য সাম্প্রতিক ঘটনা প্রবাহের চেয়ে এই বিষয়গুলো এখানে আসছে। সর্বশেষ যেটা ঘটেছে ইতিমধ্যেই গত সপ্তাহে, সেটা হচ্ছে যে নীলা ইসরাফিল ভদ্রমহিলা এনসিপি থেকে বেরিয়ে গেছেন এবং তারকে নিয়ে এনসিপি নেতা তুষার সরোয়ারের একটা অভিযোগ ছিল। এবং আমরা জানি যে তুষার সরোয়ারের এর আগেও এই ধরনের অনেকগুলো অভিযোগ, হয়রানির অভিযোগ ছিল, যেগুলো নিয়ে আসলে কোনো সদুত্তর ছিল না। আসলে একটা নতুন দল হিসেবে এনসিপি এত বড় একটা ঘটনাকে কিভাবে ঘটতে দিল বা জবাবদিহিতার আওতায় আসলো না কেন? দেখেন, এনসিপির এই ঘটনা মানে ব্যক্তি তুষার বা নীলা ইসরাফিল বা উন্মুক্ত মুখের ঘটনা আর এনসিপি মিলাই ফেলানো ঠিক না, বা একটা ব্যক্তির চাঁদাবাজি বিএনপি এটাকে রেটরিক অনেকে ব্যবহার করছে, ফলে এটার থেকে আমাদের একটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ, অনেক খারাপ ব্যক্তি দল করতে পারে, কিন্তু সেটাকে কেন্দ্র করে ওই দলকে ব্র্যান্ডিং করা, এটা ইনজাস্টিস হবে। একটা জামাতের একটা লোক ধরেন একটা অন্যায় করছে, যে পুরা জামাতকে ধরে আপনি গালাগালি করেন, পুরা বিএনপি কে ধরে গালাগালি করলেন, পুরা এনসিপি কে ধরে গালাগালি, আমার জানতে চাওয়ার বিষয় ওটাই আর কি। তো ফলে এই দিক থেকে আমাদের একটু সতর্ক থাকবে। আরেকটা হলো যে দেখেন, এখানে বাংলাদেশের সংস্কৃতিতে হ্যাঁ আপনার নারীদেরকে সামাজিক মর্যাদা দেওয়া বা ধরেন সম্মানের জায়গায় রাখা, এটা ঘাটতি তো আছেই। তো সেটা আমাদের এনশিওর করতে হবে। পাশাপাশি আবার নারীদের দিক থেকেও আপনার এটাও সতর্কতা থাকতে হবে যে আপনি ধরেন কোনো একটা অভিযোগ, সেটা আপনি কিভাবে করছেন, কোন প্রেক্ষিতে করছেন, হ্যাঁ, তাতে করে আপনি গোটা দলকে ক্ষতিগ্রস্ত করছেন না, একটা ব্যক্তির কারণে হ্যাঁ গোটা পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছেন কিনা, হ্যাঁ, ফলে আপনি কিভাবে অপরাধীকে চিহ্নিত করবেন আর কিভাবে আপনি ধরেন হ্যাঁ নিজের অবস্থানটাও সঠিক রাখবেন, এটা মানে জাস্টিস ইনসাফের ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, ভিকটিম আপনি ধরেন হইলেন, নারী হোক পুরুষ হোক, তাই বলে আপনি অপরাধ করার লাইসেন্স পেয়ে যান না। কিন্তু ভিকটিম হওয়া মানেই এমন না যে আপনি ভিকটিম হিসেবে এবার আপনি অপরাধ করতে পারবেন। আরেকটা হলো যে এখানে তথাকথিত বাম প্রগতিশীল কালচারের মধ্যে একটা ধরেন যে যৌন সম্পর্ক, পিউরিটি, এগুলোর ব্যাপারে একটা সমস্যা আছে। তারা এটাকে মোরাল ক্যাটাগরি আকারে দেখে না। মানে ধরেন আপনি ধরেন এটা আবার অনেক সময় ধরেন যে বাম না, কিন্তু সেও মোরাল ক্যাটাগরি আকারে দেখে না, ইনস্টিং দ্বারা পরিচালিত হয়। হ্যাঁ, আবার অনেকের ধরেন বহুগামিতার স্বভাব থাকলেও বা মৌলিক মানবীয় গুণাবলীতে এটা তারা কোনো, আমি বলি মানে চারিত্রিক ইয়া থাকলেও সে এটা নিয়ন্ত্রণ করে, নিজেকে সংযত করে যে সে এইভাবে জীবনযাপন করে না। ফলে এটা হলো আপনার একটা ব্যক্তির মোরাল চয়েস। এখানে আমি পুলিশিং করার মানে পক্ষপাতী না, যে সে এইভাবে একটা উন্মুক্ত জীবনযাপন করাকে সে মনে করে এটা তার জন্য ভায়াবল, অন্যজন মনে করে না এটা সে করবেন, এটা তার জন্য ভায়াবল না। আমি এভাবেই দেখি। কিন্তু আমাদের এখানে এটা ডেফিনেটলি জীবনের, এটা যার যার জীবনের বিউটি। আপনি আপনার মোরাল লাইফটাকে নৈতিকভাবে কেমনভাবে চর্চা করেন। আপনি কি মনে করেন যে উন্মুক্ত যৌনতার সম্পর্কের মধ্য দিয়ে থাকা কোনো সমস্যা না? এইটাই একটা প্রগতিশীলতা, এইটাই একটা আধুনিকতা। এইটা কিন্তু এটা যদি পরবর্তী সময় আপনাকে ভালনারেবল করে, ছেলে মেয়ে যেই হোক, হ্যাঁ, সেটা কনসিকুয়েন্স আপনাকেই ফেস করতে হবে। আবার যদি আপনি মনে করেন যে না,
ধর্মীয় অনুশাসন, সামাজিক অনুশাসন, এগুলোকে মাথায় রেখে আপনি একটা সুন্দর জীবনযাপন করবেন, বা যে জীবনযাপনটা কনফ্লিক্টিং করবে না সমাজের অন্যান্য যে ভ্যালুজ, রিলিজিয়াস এবং ফ্যামিলিয়াল ভ্যালুজ, সেগুলোর সাথে কনফ্লিক্ট তৈরি করবে না, সেই সিদ্ধান্ত ব্যক্তি মানুষের নিতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যেটা আমাদের এখানে এই রাজনীতি, সেলিব্রিটি হওয়া, একটু বুদ্ধিবৃত্তি চর্চা করা, হ্যাঁ, এইটা মানে এই পাঠ্যক্রম এগুলোর মধ্যে দিয়ে একটা যৌনতা চর্চার একটা অবাধ লাইসেন্স তৈরি হয়ে যায়, মনে হয় যে হ্যাঁ এই বুদ্ধিজীবিতা, এটা খুবই খারাপ প্র্যাকটিস আর কি। মানে এটা কিন্তু সম্পর্ক কে কিভাবে চলবে এই ব্যাপারে তো বাইরের থেকে কারো পুলিশিং করার কিছু নেই, কিন্তু আমি বলতেছি আমাদের এন্টার কালচারাল যে মানে কনটেক্সট সেখানে, এবং নারী অধিকারের কথা, নারী স্বাধীনতার কথা কিন্তু তারাই সবচেয়ে বেশি বলে, কিন্তু নারীদেরকে তারা ট্রিট করে কিভাবে তাদের পার্সোনাল লাইফে সম্পর্কের মধ্যে দিয়ে, সেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, নারী স্বাধীনতার কথা বলতেছে কিন্তু ধরেন বলগাহারাভাবে হ্যাঁ একসাথে 10 জন মেয়ের সাথে প্রতারণা করতেছে, তো এটা কোন ধরনের স্বাধীনতা? উইদাউট রেসপন্সিবিলিটি স্বাধীনতা অলওয়েজ একটা জঙ্গলের ব্যাপার, সেটা পার্সোনাল লাইফে হোক, পলিটিক্যালি হোক, সামাজিকভাবে হোক। ফলে এই জন্য আমি মনে করবো যে ব্যক্তি হিউম্যান লাইফ, হিউম্যান এসেন্স, হ্যাঁ, এবং মানে এটা আমরা কেন হিউম্যান বিইং, এটাকে যদি আমরা একটু উপলব্ধি করতে পারি, তখন আমরা বুঝবো যে কোন ধরনের আচরণ আসলে আমার সাথে যায়, মানে আমার হিউম্যান ডিগনিটি, আমি নেতা হই, প্রজা হই, রাজা হই, মুদি দোকানদার হই, যাই হোক, আমার হিউম্যান ডিগনিটিটা আন্ডারমাইন্ড হয় এরকম আচরণ আমি কেন করব? সেটা আপনারা ধরেন যে শুধু নারী সম্পর্কের ক্ষেত্রে না, মানে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, যে কোনো রিলেশনশিপ শুধু না, যে কোনো লেনদেনের ক্ষেত্রে, যে কোনো আপনার ধরেন যে মানে সামাজিক কন্ডাক্ট তৈরি করার ক্ষেত্রে, হ্যাঁ, সো সেক্ষেত্রে আপনার হিউম্যান এসেন্সটা বজায় থাকতেছে কিনা আমার, হ্যাঁ, সেটা চিন্তা করা দরকার। এবং অন্যকে আমি মানে মানে আপনাকে কি বলবো, এটাকে যে উপকরণ আকারে ব্যবহার করছি কিনা, ইউটিলিটিরিয়ান ব্যবহারবাদী হয়ে যাচ্ছে কিনা, একটা ব্যক্তিকে আপনি কিভাবে ট্রিট করছেন, সে হোক নারী পুরুষ, একটা নারীও একটা ছেলেকে ট্র্যাপ করতে পারে, হ্যাঁ, একটা ছেলেও একটা মেয়েকে সাময়িক ব্যবহারের জন্য, হ্যাঁ, ছলা কলার মধ্য দিয়ে ইমোশনালি ট্র্যাপ করে তারপরে তার ক্ষতি করতে পারে, তারপর তাকে ভালনারেবল করে, তাকে ইনজুর করে, তারপরে খুঁজে পাওয়া যাচ্ছে না তারে, ওই দেখবো পরে প্রেমিকার বাড়িতে অনশনে বসে। হ্যাঁ, সো এইগুলো আপনার ব্যক্তি মানুষের আপনার ধরেন যে এটা হতো হিউম্যান ডিগনিটির ব্যাপার আর কি, সে নিজেকে কতখানি রেসপেক্ট করে, তার আলোকে এই সিদ্ধান্তগুলো তৈরি হয়। তার আলো, এমন আপনি বড় বড় কথা বললেন, সুন্দর সুন্দর আলাপ করলেন, হ্যাঁ, কিন্তু বেসিক্যালি আপনি নিজের লিবিডো তাড়িত ব্যক্তি, হ্যাঁ, সেই লিবিডোদের সাথে তো অ্যানিম্যাল ইনস্টিংক্ট যদি আপনার প্রিন্সিপাল হয়, দেন আপনি আপনার হিউম্যান এসেন্স যেটাকে আন্ডারমাইন করলেন। রনি ভাই, একেবারে শেষের একটা প্রসঙ্গ নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সাবেক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি যেটা আমার দেশ হোক একটা পত্রিকাও রিপোর্ট করেছে যে বিষয়গুলো হচ্ছে যে আওয়ামী লীগ একটা বাহিনী তৈরি করছে বিভিন্নখানে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে, সেই প্রশিক্ষণগুলোর প্রশিক্ষক হিসাবে আওয়ামী লীগ সরকারের অনেক বড় বড় পুলিশ কর্তা বা সামরিক ব্যক্তি রয়েছেন। তো সেই দিক থেকে আপনার কাছে কি মনে হচ্ছে আসলে রাষ্ট্র বা সরকার বা জনগণের কি ধরনের সচেতনতা থাকা দরকার বলে আপনি মনে করেন? দেখেন, আওয়ামী লীগ যদি একটা ইডিওলজি হয়, ধরেন একটা উগ্রবাদী জঙ্গি ইডিওলজি, এটা আপনি নিষিদ্ধ করে বা ইয়ে করে তো আপনি এভাবে দূর করতে পারবেন না। ফলে আমি একটা শুরু থেকে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা বলছিলাম, যে আপনার ডিআওয়ামীকরণ সমাজকে, এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এই জায়গায় আপনার যাইতে পারতে হবে। সেটা যাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ আপনার একটা ইন্টিমেট এনিমি, এবং ইন্টিমেট এনিমিকে ডিল করতে হয় কিভাবে, ইন্টিমেট এনিমিকে ডিল করতে হয়, এটা আপনি ক্লিনজিং করে করতে পারবেন না। এখানে যারা অন্যায় করছে, অপরাধী, তাদের বিচারের দিকে নিয়ে আসা, আর যারা ভুল করছে, আওয়ামী লীগকে রাজনীতি মনে করছে, ধরেন এটা তো একটা লুটপাটের সিন্ডিকেট, রাজনীতির না, তাহলে তাদেরকে আপনি রিকনসিলিয়েশনের প্রক্রিয়া আনেন, এবং রিকনসিলিয়েশন করার মধ্যে গোটা সমাজকে পলিটিক্যালি এডুকেটেড করে তোলেন যে রাজনীতি এক জিনিস, আওয়ামী লীগ আর এক জিনিস। ফলে এই জন্য আওয়ামী মডেলের বাইরে আপনাকে যেতে হবে। আর হলো গোপন বাহিনী টাহিনী করা, আওয়ামী লীগ পুরাটাই তো একটা সন্ত্রাসী বাহিনী, আলাদা ট্রেনিং দিয়ে বাহিনী তৈরি করার গিয়ে তো পুরাটাই তো সন্ত্রাস। তো ফলে এটাকে সার্বিকভাবে আমাদের এটা, এই জন্য বললাম গোটা সমাজকে একটা ডিআওয়ামীকরণের জায়গায় নিয়ে যেতে হবে। এবং এটা সবচেয়ে ভালো প্রক্রিয়া হলো কি, আপনি এমন একটা গণতান্ত্রিক সিস্টেম তৈরি করতে করেন যাতে এই ট্রাইবাল আওয়ামী পলিটিক্স তার রেলিভেন্টই থাকবে না, প্রাসঙ্গিকই থাকবে না, তখন ওরা দেখবে যে এই রাজনীতি তো আর চলে না, মানে তার গুরুত্বটা পুরোপুরি কমিয়ে দেয়া, তার গুরুত্ব ডিআওয়ামী, আমরা ডিরুটেড করে ফেললাম। জি।
তো রনি ভাই, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলো নতুন নতুন বিষয় আমরা জানতে পারলাম আপনার মাধ্যমে। আমরা আশা করছি যে আমাদের দর্শকরা অনেক উপকৃত হবে আপনার তথ্য থেকে। ধন্যবাদ। ধন্যবাদ যারা দেখছেন, সবাইকে আমার কৃতজ্ঞতা এবং সালাম। প্রিয় দর্শক, আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম আজকের অতিথির সাথে। পরবর্তীতে আরো কোনো বিষয় নিয়ে তার সাথে আবারও হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।